নাগরিক শোক সভায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ। সপরিবারে যোগ দেন তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বক্তাদের। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, এই যে উদারতা, সেটা যদি আমরা নিজের মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের একটা বিরাট অবদান থাকবে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে, আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে? ভোট দিয়ে। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। স্লো পয়জনিং করে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। চিকিৎসা প্রক্রিয়া ও ব্যবস্থাপত্র তদন্তের আহ্বান। খালেদা জিয়ার এই ধরনের অবহেলা লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের। ভয়াবহ আগুনে তছনছ দুটি পরিবার। উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 6, নারী শিশু সহ উদ্ধার 11। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু, কয়েল থেকে দুর্ঘটনার ধারণা। শিক্ষিকার বাড়ি পড়তে গিয়ে ফিরে আসেনি মেয়ে, খুঁজতে গিয়ে নিখোঁজ হন মাও। কেরানীগঞ্জে 21 দিন পর দুজনের লাশ উদ্ধার। ব্যক্তিগত ক্রোধ থেকে হত্যা ধারণা পুলিশের। কৃত্রিম সংকট দেখিয়ে এলপিজির বাজারে হরি লুট। দ্বিগুণ দামে কিনতে রাজি হলেই মিলছে বিপুল সিলিন্ডার। নানা অজুহাত ব্যবসায়ীদের। সিন্ডিকেটকে দায়ী করছে ভোক্তা অধিকার। এবং ট্রাম্পের দর কষাকষির চাল, নতুন মার্কিন ভিসা নীতি। নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবেন যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীরা। রেমিটেন্সেও প্রভাব, কৌশলী কূটনীতির পরামর্শ। নাগরিক শোক সভায় স্মৃতিচারণ করা হলো বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের। এতে অংশ নিয়ে আপসহীন নেত্রীর আদর্শে নতুন দেশ গড়ার ডাক দেন বক্তারা। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে সপরিবারে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। গৃহবধূ থেকে রাজনীতির কণ্টকাকীর্ণ রাজপথে আগমন যার, যিনি মানুষের অধিকারের প্রশ্নে অটল। স্বাধীনতা সার্বভৌম নিশ্চিতে একজন অতন্দ্র প্রহরী হয়ে আগলে রেখেছিলেন 56,000 বর্গমাইলের সীমানা। লাল সবুজের পতাকার কাণ্ডারি গণতন্ত্রের আপসহীন নেত্রী অপরাজেয় বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। বাংলাদেশের কাছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অরাজনৈতিক সংগঠন নাগরিক সমাজের আয়োজনে নাগরিক এই শোক সভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা যুক্ত হন এই সভায়। শুক্রবার দুপুরের পর শুরু হয় সভা। বিকেল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে আসেন মরহুমা বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। বক্তারা খালেদা খানম পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার সংগ্রামের জীবনকে স্মরণ করেন। প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। সবাই বলেন যে তিনি আপসহীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল প্রথম পর্বে, আর শেষ পর্বে মানুষ আমরা দেখলাম, যেটা তার মৃত্যুর পরে প্রমাণিত হলো, যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ, এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে। উপস্থিত সবাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে ধারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই যে আজকে শোক সভা, এই শোক সভা যদি রিয়েলি অর্থবহ, মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে, আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে?
ভোট দিয়ে, ভোট কেন্দ্রে গিয়ে। সুতরাং দয়া করে আপনার ইলেকশন বানচাল হতে দেবেন না। খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে তার প্রপেলার হবেন। মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। নাগরিক শোক সভার সভাপতি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছের হোসেন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার আহ্বান জানান। তারই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে তাদের সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে সুসংহত করবেন বলেও প্রত্যাশা জানান বক্তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। যাব তার কাছে। হাসান ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে নাগরিক শোক সভা, সেখানে স্মৃতিচারণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, তার যে সংগ্রামী রাজনৈতিক জীবন, সব কিছু নিয়ে। সেখানে আসলে বিভিন্ন মতাদর্শের মানুষ ছিলেন, সুশীল সমাজ ছিলেন। সবাই যে কথাগুলি বলেছেন, সেখান থেকে বাংলাদেশের যে রাজনৈতিক সংগ্রাম, সামনের দিনগুলোর জন্য কি বার্তা পাওয়া যায়? আপনি একদম যথার্থই বলছিলেন। আসলে নানান শ্রেণী পেশার মানুষ আজকের এই নাগরিক সমাজের আয়োজনে যে নাগরিক শোক সভা, সেখানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। আপনি জানেন যে 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান এবং এরপরে কিন্তু আসলে ধারাবাহিকভাবে অনেক অনুষ্ঠান হয়েছে, শোকসভা হয়েছে, কিন্তু নাগরিকদের তরফ থেকে বড় আয়োজনে, বৃহৎ আয়োজনে আজকের এই শোকসভাটি হলো, যেখানে বেগম খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তিনি তার সপরিবারে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। স্ত্রী, কন্যা এবং একই সঙ্গে আরাফাত রহমান খোকন স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন, অন্যান্য দলের নেতারা ছিলেন, কিন্তু কেউ কিন্তু বক্তব্য রাখেননি। সবাই একেবারে শ্রোতার আসনেই ছিলেন, কথা বলেছেন বিশিষ্টজনেরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিভিন্ন জায়গায় আসলে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বেগম খালেদা যে রাষ্ট্রভাবনা, তার পররাষ্ট্রনীতি, আগামী বাংলাদেশ তিনি কিভাবে দেখতে চেয়েছিলেন, এসব কিছু নিয়ে কিন্তু মূলত আলোচনা হয়েছে। আমরা যদি একটু দেখতে চাই চুম্বক অংশ, যেখানে আমি যেরকমটি বলছিলাম, সম্পাদক, সাহিত্যিক, কবি, চিকিৎসক, আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু কথা বলেছেন, বেগম খালেদা জিয়াকে স্মৃতিচারণ করেছেন, যেখানে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে বৈশ্বিক সম্পর্ক রক্ষা করতেন বেগম খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন ডক্টর দেবব্রত ভট্টাচার্য, অর্থনীতিবিদ। একই সঙ্গে এই শোককে শক্তিতে পরিণত করে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন শফিক রেহমান, দৈনিক জায়জাদ্দিনের সম্পাদক। তিনি বলেছেন যে যাতে করে যে গণতন্ত্রের পথে উত্তরণ, সেটি যাতে করে কোনোভাবে ব্যাহত না হয়, সেই প্রত্যাশার কথা তিনি বলেছেন। একই সঙ্গে বেগম জিয়ার ইচ্ছার জ্ঞানভিত্তিক সমাজ ধারণ করার আহ্বান জানিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আদর্শ হবে আগামীর চালিকা শক্তি ডক্টর মাহবুবুল্লাহ, এই আশাবাদ সেটি ব্যক্ত করেছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার এই আজকে যে শোকসভা দক্ষিণ প্লাজা, পুরো জায়গা জুড়ে হাজারো মানুষ, কয়েক হাজার দেশের সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক, সাহিত্যিক, তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বেগম খালেদা জিয়াকে তাদের যে স্মৃতিচারণ, সেটি তারা করেছিলাম। যেমনটি বলছিলাম, সেখানে কিন্তু ঘুরে ফিরে নানা প্রসঙ্গ এসেছে, যেমন গত 16 বছর তার যে নির্যাতিত হওয়া, এর আগে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে অনবদ্য ভূমিকা রাখা, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কের আসীন হওয়া, এই সব কিছু জায়গা জুড়ে যে বেগম খালেদা জিয়ার পুরো জার্নিতে যে তার আপসহীনতা, তিনি যে আপসহীনতার স্মারক হিসেবে সারা বাংলাদেশের কাছে এসে পরিচিত হচ্ছেন, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। আগামী দিনে যারা রাজনীতিতে আসবেন, বিএনপি সহ অন্যান্য দল, তারা যাতে করে বেগম খালেদা জিয়ার যে আপসহীনতা, সেটিকে যাতে করে ধারণ করে, সেই আশাবাদ কিন্তু ঘুরে ফিরে প্রতিটি বক্তাই কিন্তু আসলে সেই আশাবাদ ব্যক্ত করেছেন। দর্শক, আজকের এই অনুষ্ঠানে ঘুরে ফিরে কিন্তু বেগম খালেদা জিয়া একই সঙ্গে তিনি অপচিকিৎসার শিকার হয়েছেন এবং তিনি বিচারের নামে প্রহসনের শিকার হয়েছেন, সেসব কথা ঘুরে ফিরে এসেছে। প্রথমবারের মতো বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি গুরুতর অভিযোগ করেছেন যে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনটি দেখব।
ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলার রায়ে জেলে পাঠানো হয়েছিল তাকে। এই সময়ে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে করা হয় অবহেলা। নাগরিক শোকসভায় অংশ নিয়ে সেসব ঘটনার বর্ণনা দিলেন বেগম জিয়ার চিকিৎসক। বেগম জিয়ার 2 বছর 1 মাস 13 দিন কারাভোগ, জামিন এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, গণতন্ত্রের সংগ্রাম সহ নানা দিক তুলে ধরেন বক্তারা। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী দিলেন চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, কারাবন্দী থাকা অবস্থায় সরকার নির্ধারিত চিকিৎসক দল তাকে মিথোটেক্স ঔষধ প্রয়োগ করেন। ডাক্তার FM সিদ্দিকী জানান, মিথোটেক্স ঔষধ রোগীকে খাওয়ানো হলে কিডনির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করতে হয়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে তা করা হয়নি। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভার সিরোসিসে আক্রান্ত হন বেগম জিয়া। চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত দাবি করেন তিনি। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল, সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। অর্থাৎ দে ওয়ার নট অ্যাওয়ার অর দে হিডেন দ্য ট্রু ফ্যাক্ট যে ম্যাডাম লিভারের রোগী। এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। বিচারের নামে প্রহসনের নানা উদাহরণ তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমি এতিমের টাকা মেরে খেয়েছি। বেগম খালেদা জিয়ার এমন বিস্ময়সূচক বাক্যকেও আদালতে স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়েছিল। ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। সেই বিচারে উনি এত শকড হয়েছিলেন, অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম যে নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য একটা বিচার হয়েছে, এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয় নাই। মঞ্চ যখন স্মৃতিচারণ চলছে, দর্শক সারিতে তখন হাজারো মানুষ। সবারই প্রত্যাশা আগামী প্রজন্ম শিক্ষা নেবে বেগম জিয়ার আপোষহীনতার। পুরো শহরটাকে বিরান করে চলে গেল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখছিলাম প্রতিবেদনটি আজকে রিপোর্টে আমরা যেমনটা দেখছিলাম, আসলে তার জীবনের শেষ ভাগে তিনি আসলে নানা রকম শারীরিক জটিলতায় ভুগেছেন এবং তার দলের তরফ থেকে মানে প্রায়ই অভিযোগ করা হতো এই বিষয়টা যে তাকে অপচিকিৎসার কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে তার চিকিৎসকও আসলে আজ বললেন বিষয়টা। বিএনপির তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে, কিন্তু তার যে চিকিৎসক দলের প্রধান তিনি আজকে বললেন একেবারে খুবই নির্দিষ্ট করে যে স্লো পয়জনিং করা হচ্ছে এবং বিশেষত যেটি তিনি বলেছেন যে মিথোটেক্স ঔষধ প্রয়োগ করা হচ্ছে যখন তিনি কারাবন্দী ছিলেন সেই সময়কার সরকারের নিয়োগকৃত চিকিৎসকরা, এবং এর পরবর্তীতে যেই ধরনের তদারকি করার দরকার ছিল, যেই ধরনের পরীক্ষা নিরীক্ষা করার দরকার ছিল, এর কোনোটি হয়নি, যার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় মূলত তিনি এই যে লিভার সিরোসিসে তিনি আক্রান্ত হয়েছেন। আমরা জানি যে সেটি আসলে বলেছেন ডাক্তার FM সিদ্দিকী যে স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। অপচিকিৎসায় লিভার সিরোসিস দানা বাঁধে বেগম খালেদা জিয়ার শরীরে। চিকিৎসা অবহেলার বিষয়ে তদন্তের দাবি তিনি জানিয়েছেন। বিচারের নামে প্রহসনের শিকার হচ্ছে বেগম খালেদা জিয়া, যেটি বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এখানে যেই চিকিৎসক তিনি তদন্তের দাবি করেছেন, অর্থাৎ সেই সময়কার যে ব্যবস্থাপত্র রয়েছে, যে প্রেসক্রিপশনগুলো দেওয়া হয়েছে, পুরোটা আসলে তিনি তদন্তের দাবি করেছেন যে এর পেছনে কী ধরনের ষড়যন্ত্র ছিল, স্লো পয়জনিংয়ের অভিযোগ তিনি করেছেন, এই সার্বিকভাবে তদন্তের দাবি করেছেন, যার ফলে আসলে বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার যে অভিযোগ, সেটি আসলে তার যে তদন্ত দাবি করেছেন এর মধ্য দিয়ে আসলে প্রমাণিত হবে, সে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। একই সঙ্গে যেটি আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন যে বিচারের নামে প্রহসনের শিকার হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি একটি উদাহরণ দিয়েছেন যে যখন তার নামে এতিমের টাকা মেরে খাওয়ার এক ধরনের অভিযোগ আনা হয়েছিল, তখন বেগম খালেদা জিয়া খুবই বিস্মিত হয়ে বলেছিলেন, অবাক হয়ে বলেছিলেন যে আমি এতিমের টাকা মেরে খেয়েছি। এটি আসলে বিচারক এটিকে জবানবন্দি হিসেবে, স্বীকারোক্তি হিসেবে গ্রহণ করে তাকে সাজা দিয়েছেন। অর্থাৎ তিনি যে একই সঙ্গে চিকিৎসা বঞ্চিত হয়েছেন এবং একই সঙ্গে বিচারের নামে প্রহসনের শিকার হচ্ছেন, এই দুটি বিষয় কিন্তু আজকে উল্লেখযোগ্যভাবে আজকের এই নাগরিক শোক সভায় উঠে এসেছে। ধন্যবাদ হাসান ওয়ালি স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, হাসান ওয়ালি স্টুডিওতে যোগ দিয়েছিলেন নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের যেই স্মৃতিচারণ নিয়ে সবাই কথা বলছিলেন সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন তিনি। যাব পরের খবরে। অবশেষে
11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিল ইসলামী আন্দোলন। 268 আসনে প্রার্থী দিয়ে বাকি 32টিতে সমর্থন দেবে আদর্শে মিল থাকাদের। জোট ছাড়ার পেছনে জামায়াতের দায় দেখছেন তারা। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে জোট রক্ষায় শুরু থেকে আন্তরিক ছিল বলে দাবি করছে জামায়াত। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠে যখন এই আলোচনায় সরগরম, ঠিক তখন রাজধানীর পুরনো পল্টনে নিজ কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান ঘোষণা দেন যে নীতি, আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু তা এখন বিদ্যমান নেই। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এই ভাঙনের পেছনে দায়ী করা হয় জামায়াত ইসলামীর কর্মকাণ্ডকে। তবে জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ইসলামী আন্দোলনের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জামায়াত নেতাদের দাবি, 11 দলের সমঝোতা তৈরিতে তারা শুরু থেকেই ছিল আন্তরিক। এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বন্টন হয়েছে। এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না। দাবিগুলো তো খুবই স্পষ্ট, 5 দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন, আমরা দিয়েছি, সবাই বলেছেন গিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আরও আলোচনায় এখনো আশাবাদী জামায়াত, দাবি এই নেতার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ইরানে সামরিক অভিযান সহ সব বিকল্প যুক্তরাষ্ট্রের টেবিলে। হুঁশিয়ারি ওয়াশিংটনের। 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত। হামলা ঠেকিয়েছে সৌদি। কার্যক্রম নিষিদ্ধ দলের নির্বাচনে অংশগ্রহণ ইস্যুতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ দেখছেন না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এদিকে গণভোটের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য কেউ বলছে না। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক মহলে কোনো চাপ নেই। আওয়ামী লীগ যেই ধরনের খুন এবং ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল, এটা তো পুরো পৃথিবীবাসী জানে। ফলে ওদের হয়ে কেউ এসে বলছে না যে ওদেরকে আপনারা একটু সুযোগ দেন। হয়তোবা বলার সুযোগ তো আওয়ামী লীগই রাখে নাই। এদিন সকালে বান্দরবান সদর উপজেলার গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে। বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি গণভোটের পক্ষে অবস্থান নিয়ে এবং তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। খুলনায় মতবিনিময় সভায় যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, গণভোটের ক্ষেত্রে সরকার হ্যাঁর পক্ষে। সংস্কারের ম্যান্ডেটের উত্তরাধিকার প্রশ্নে এসেছে, সেজন্য সরকারকে হ্যাঁ প্রশ্নেই নাগরিককে সচেতন করতে হবে। এদিকে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে উপদেষ্টা ফারুকী আজম বলেন, গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাষ্ট্র পরিবর্তনের জন্য তাদেরকে দায়বদ্ধ করার জন্য যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই জুলাই সনদে আপনারা হ্যাঁ ভোট দেবেন। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। ময়মনসিংহের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে ময়মনসিংহ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধনের কথা ছিল।
এ সময় প্রতিপক্ষের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সালমান ওমর রুবেলের কর্মী সমর্থকরা। নির্মল আলোয় যখন পুরো শহর জেগে উঠছিল ছুটির আমেজে, ঠিক তখনই উত্তরার আবাসিক ভবনে জ্বলে উঠল মৃত্যুর লেলিহান শিখা। আগুনের ধোঁয়ায় প্রাণ হারিয়েছেন নারী শিশুসহ 6 জন। নিমিষেই তছনছ দুই পরিবারের সাজানো সংসার। ছাদ বন্ধ থাকায় বের হতে পারেননি অনেকে। কয়েলের আগুন থেকে সূত্রপাত বলে ধারণা করছেন স্বজনরা। শুক্রবার সকাল 7:50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের 7তলা এই আবাসিক ভবনটি হঠাৎ করেই পরিণত হয় অগ্নিকুণ্ডে। ভবনের 2য় তলা থেকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে 15 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় উত্তরার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ভবনের ছাদে তালা লাগানো থাকায় বের হতে পারেনি অনেকে। বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে, কারোর হাত পড়ে গেছে, কেউ বাচ্চা চেল্লাচেল্লি করতেছে। তবে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঝরে পড়ে তাজা প্রাণগুলো। যারা জানালার থেকে কান্নাকাটি করছে ওনাকে আমরা বলছি ছাদে চলে যান, ওনারা বলছে ছাদের গেট লক করা। এই অগ্নিকাণ্ডে 6 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছে একই পরিবারের 3 জন সদস্য। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের শরীরে তেমন কোনো পোড়া ক্ষত নেই। আগুনের ভয়াবহ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা স্যারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব আমরা পরবর্তী কি পদক্ষেপ। আগুনের উৎস 2য় তলা থেকে হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় 6 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ভবন থেকে 11 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদিকে এই ঘটনায় পিবিআই, সিআইডির প্রতিনিধি দল সহ বেশ কয়েকটি সংস্থা আগুন লাগার কারণ খোঁজায় তদন্ত করছে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষিকার বাড়িতে পড়তে যায় মেয়ে, নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় খুঁজতে যান মা। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জে শিক্ষিকার ফ্ল্যাটেই মিলল মা মেয়ের মরদেহ। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের। গত 25 ডিসেম্বর কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে শিক্ষিকার কাছে পড়তে গিয়ে নিখোঁজ হন স্কুল ছাত্রী ফাতেমা। মেয়ে বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হন মা রোকেয়া রহমান। এরপর নিখোঁজ হন মা মেয়ে দুজনই। নিখোঁজের 3 সপ্তাহ পর সেই শিক্ষিকার ফ্ল্যাটে মিলল তাদের মরদেহ। দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক খবর দেন পুলিশে। খাটের নিচ এবং বাথরুমের ছাদ থেকে উদ্ধার করা হয় মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ। দরজা খোলার পর দেখতেছে গন্ধ, টিপুলানকে ফোন দিয়ে তাড়াতাড়ি পুলিশ আনো। এই পুলিশ আনে তারপর এই আসামি, আমরা এই ভিকটিমকে আসামি সব তাদেরকে আমরা ধরে দিছি। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শোকাহত স্বজনদের। আমার বোন ভাগ্নি, তাদের কারো চেহারা আমি চিনি না। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসি চাই। এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষিকা সহ 4 জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে মিম এবং তার বোন তাদের পারিবারিক আগে থেকে তারা একই জায়গায় বসবাস করত, তাদের পারিবারিক বিরোধ ছিল। নিরাপদ মনে করে যে বাড়িতে সন্তানকে পড়তে পাঠিয়েছিলেন মা, সেখানেই এমন নৃশংসতার শিকার হলেন 2 জন। এ ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসীও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে আলোচনা করতে কাল ঢাকা আসছে আইসিসি প্রতিনিধি দল। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার ইঙ্গিত ক্রিকেট বোর্ডের। এবারে বাণিজ্যের সংবাদ। সিলিন্ডার গ্যাস এখন যেন চোরাই পণ্য হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য দোকানে নয়, মুঠোফোনে দরদাম ঠিক হলে ব্যবসায়ীরা অজানা স্থান থেকে হাজির করেন এলপিজি সিলিন্ডার। অতি মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করছে এই কৃত্রিম সংকট। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন।
সংকটের দোহাই দিয়ে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের এ যেন ইঁদুর বিড়াল খেলা। দোকানগুলোতে শুধুই খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস নেই। গ্যাসের সংকট, কাস্টমার এসে বারবার বিরক্ত করে, এজন্য গ্যাস বন্ধ রাখছি। তবে মুঠোফোনে দ্বিগুণ দামে মেলে গ্যাস সিলিন্ডার প্রাপ্তির আশ্বাস। আমার কাছে নাই, তবে আমি একটু ট্রাই করে দেখতে পারবো, যদি বেশি জরুরি দরকার লাগে। সকালে একজন একটা আইনা দিয়েছিলাম, 2500 টাকা বিক্রি করছে। একটি দুটি নয়, আসে ভ্যান ভর্তি গ্যাস সিলিন্ডার। তবে সময় টিভির ক্যামেরা দেখে ছুটতে থাকেন দিক বেদিক। পরে আমার হতে হবে, আমার হতে হবে। পরে আমি ব্যবসা করতে পারবো, পরে আমার ব্যবসা করতে পারবেন না। কইবো কেন? আরে ভাই সরি ভাই, সরি ভাই। কেন? শুধু খুচরা দোকান নয়, এমন ইঁদুর বিড়াল খেলা চলে সরবরাহকারীর গোডাউনেও। গোপনে টঙ্গীর নতুন বাজারের একটি গোডাউনে সময় সংবাদ, সেখানে ভর্তি সিলিন্ডার, পুরোদমে চলছে বেচা বিক্রি। 5 মিনিট পর ক্যামেরা নিয়ে ঢুকতেই লাপাত্তা সব। গোডাউনের দরজায় ঝুলিয়ে দেয়া হয় তালা। কৌশলে ভেতরে ঢুকলে দেখা মেলে গ্যাস ভর্তি সিলিন্ডারের। এবার সংকট নয়, ড্যামারেজের দোহাই দিয়ে দাম বৃদ্ধির দাবি সরবরাহকারীর। সমস্যা হলো কি, আমাদের একটা গাড়ি গেলে আপনার 10 দিন 12 দিন বসে থাকে, ওইটার একটা ড্যামারেজ দিতে হয়। যেমন কিছুদিন আগে আরো 4 তারিখে না 5 তারিখে একটা গাড়ি পেয়েছিলাম, প্রায় 60,000 টাকা ড্যামারেজ দিছি। নিত্য প্রয়োজনীয় সিলিন্ডার গ্যাস নিয়ে এমন অবস্থা চলছে দেশ জুড়ে। দোকানে পাইবেন না, ফোনে ফোনে যোগাযোগ করে পাইবেন। 2200, 2000, 2500 যার টন যা নিয়ে পারে। দোকান ভর্তি খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস সিলিন্ডারের সংকট। অথচ বাড়তি টাকা দিলে ঠিক দোকানের সামনে থেকেই মিলছে গ্যাস সিলিন্ডার। কৃত্রিম এ সংকটের কারণ আসলে কি, সে প্রশ্নেরই উত্তর মেলাবো আমরা। 12 কেজির একটি সিলিন্ডার গ্যাস নির্ধারিত দামে বিক্রি করলে খুচরা ব্যবসায়ীর লাভ হয় 50 টাকা। এতে একজন খুচরা বিক্রেতা প্রতিদিন 200 সিলিন্ডার বিক্রি করলে লাভ হয় 10,000 টাকা। তবে সংকট ধরে রেখে বিক্রি করলে প্রতিটিতে লাভ করতে পারেন 800 থেকে 1000 টাকা। এতে লাভের অঙ্ক দাঁড়ায় 1.5 থেকে 2 লাখ টাকা। সে হিসেবে সংকট ধরে রেখে সারা দেশে 4 কোটি গ্রাহকের থেকে লাভ করছেন প্রায় 32,000 কোটি টাকা। এভাবে ভোক্তার পকেট কাটলেও ভোক্তা অধিদপ্তর বলছে একটি বড় সিন্ডিকেট কাজ করছে সংকট তৈরির পেছনে। সুযোগটা নিয়েছে কিছু অসৎ ব্যবসায়ী, দেখা যাচ্ছে তারা হয়তো কোনো জায়গায় মজুদ রয়েছে, তাদের মজুদ রয়েছে যারা বেশি টাকা দিচ্ছে তারা গ্যাস পাচ্ছে। এই বিষয়টা এবং সংকট সরবরাহ সবকিছু মিলিয়ে একটা বিষয় জড়িত। এলপিজি আমদানি নিয়ে পিআইডির তথ্য বলছে গত নভেম্বর মাসে 1,05,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানি করা হয়। তখনও সংকট হয়নি। তবে পরের মাসে আরও 22,000 মেট্রিক টন বেশি গ্যাস আমদানি হলেও শুরু হয় সংকট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিমালায় স্বল্পমেয়াদী ভিসাধারীরা নিষেধাজ্ঞার আওতায় না পড়লেও ক্ষতিগ্রস্ত হবেন স্থায়ীভাবে অভিবাসন প্রত্যাশীরা। এতে নেতিবাচক প্রভাব পড়বে দেশটি থেকে আসা রেমিটেন্সের ওপরও। বিশ্লেষকরা বলছেন শুল্ক নীতির মতো নতুন এই অভিবাসন নীতিও হতে পারে ট্রাম্প প্রশাসনের দর কষাকষি বা কূটনৈতিক চাল। সেক্ষেত্রে বাংলাদেশকেও কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। হয়তো স্বপ্নের দেশ আমেরিকার কোনো নগরীতে ঘুরে বেড়ানো বাস্তবে ধরা দিতে পারে, কিন্তু চাইলেই এখন আর বাংলাদেশের কোনো নাগরিকের মার্কিন মুলুকে গিয়ে নতুন করে বসত গড়া আপাতত সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির কারণে 21 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন এমন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তের আওতায় আসা 75 দেশের তালিকায় আছে বাংলাদেশের নামও। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন পড়াশোনা, পর্যটন, ব্যবসায়িক কিংবা অস্থায়ী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না নিষেধাজ্ঞা। তবে ট্রাম্পের নতুন আদেশে স্থায়ীভাবে আটলান্টিক পাড়ি দেওয়ার পথ আপাতত বন্ধ। ঘোষণাতে প্রথমে মনে হচ্ছিল যে হয়তো ঢালাওভাবে সব রকম ভিসা বন্ধ, তারপরে বোঝা যাচ্ছে না ইমিগ্রেন্ট ভিসা। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি অফিসের তথ্য মতে 2023 সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পান 18,240 বাংলাদেশি। বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্সও আসে দেশটি থেকে। ওখানে যে জনগোষ্ঠী আছেন এবং তাদের যে আত্মীয় স্বজন এখানে আছেন, সেটাকে যদি আমরা দেখি তাহলে আমার আশঙ্কা এখানে বেশ কিছু মানুষ
এই জটিলতার মধ্যে আটকে যেত। সেই জায়গায় রেমিটেন্স কমবার একটা আশঙ্কা তো আছেই। তবে শুল্ক হার আরোপের মতো অভিবাসন নীতিও ট্রাম্পের দর কষাকষির কৌশল হতে পারে, এমনটা মনে করেন অনেকে। এইটা মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেগোসিয়েট করার একটা চাল বা একটা পদক্ষেপ। একই সঙ্গে আইনি বিষয়ে মার্কিন প্রবাসীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আসলে বাংলাদেশি সেখানে এমন কেউ আছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। দমন পীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে ইরানের সামরিক অভিযান সহ সব বিকল্প টেবিলে রাখা হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই 800 বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করেছে তেহরান। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশর, এমন খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা AFP। এর মধ্যে নতুন করে ইরানের 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। দেখছেন রাতের সময়। খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে 2 দিনের সফরে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও 2 সহ সভাপতির সঙ্গে সভায় থাকবেন ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিও। মিটিংয়েও ভারত না যাওয়ার সিদ্ধান্তেই অনড় থাকবে ক্রিকেট বোর্ড। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে পরিচালক এম নাজমুল ইসলাম কারণ দর্শানোর জবাব না দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিঠু। প্রথমে ইমেইল, এরপর অনলাইন মিটিং। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যে বার্তা স্পষ্টভাবে আইসিসিকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ একটাই, নিরাপত্তা শঙ্কা। বাধ্য হয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ শুরু হতে বাকি 3 সপ্তাহ, কিন্তু এখনো ঝুলে আছে বাংলাদেশের ভাগ্য। বিসিবির সঙ্গে আইসিসি প্রতিনিধি দলের মিটিংয়ে থাকবে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিও। জুম মিটিং হয়েছে, জুম মিটিং এর পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। প্রেসিডেন্ট সাহেব, ভাইস প্রেসিডেন্ট ওনারা বসবে। সো আমরা এক্সপেক্ট করতেছি একটা ভালো আউটকাম আউট অফ দ্যাট। তবে সবাই বিসিবিকে ভারতে যাওয়ার বিষয়ে চেষ্টা করবে আইসিসির প্রতিনিধিরা, কিন্তু নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়বে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমাদের স্ট্যান্ডটা তো ভেরি ভেরি ক্লিয়ার, যে সিচুয়েশন আমাদের বোর্ড বলেন, আমাদের সরকার বলেন, সবাই আমরা মনে করি প্লেয়ার্স আর নট সেফ, নট প্লেয়ার্স, সাপোর্টার্স, আপনারা। তো এটা নিয়ে মনে হয় বেসিক্যালি আলাপ হবে। এদিকে বিতর্কের জন্ম দিয়ে লাপাত্তা পরিচালক এম নাজমুল ইসলাম। তার একের পর এক বিতর্কিত মন্তব্যের পর দেয়া হয় কারণ দর্শানোর চিঠি। নির্ধারিত 48 ঘন্টার মধ্যে উত্তর না পেলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। আই থিঙ্ক এই শুড কাম অ্যান্ড ক্ল্যারিফাই। আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেওয়ার কথা। উনি এখন তারপরে নেক্সট স্টেপে থাকবে। তো প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে, দ্য প্রসেস উইল গো অন। শনিবার সকাল 11টার মধ্যে কারণ দর্শানোর চিঠির জবাব দিতে হবে নাজমুল ইসলামকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নাগরিক শোক সভায় আপসহীন নেত্রী বেগম জিয়ার স্মৃতিচারণ। সপরিবারে যোগ দেন তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বক্তাদের। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের। এবং ভয়াবহ আগুনে তছনছ 2টি পরিবার। উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 6, নারী শিশুসহ উদ্ধার 11। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু। কয়েল থেকে দুর্ঘটনার ধারণা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।